দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, কে হচ্ছেন ইরানের নতুন প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দেব কবে নাগাদ ফুরিয়ে যাবে সৌদির তেলের ভান্ডার। এদিকে ইউক্রেনের 30টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। এরপর জানিয়ে দেব আরেকটি নতুন যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ববাসী। আরো জানিয়ে দেব 24 ঘন্টার ব্যবধানে 2 শীর্ষ সামরিক কর্মকর্তা সহ 10 ইসরায়েলি সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব সত্যি কি কাতার থেকে ইরাকে সরছে হামাসের রাজনৈতিক অফিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কে হচ্ছেন ইরানের নতুন প্রেসিডেন্ট। গত মাসে হেলিকপ্টারের দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের নির্ধারিত সময়ের 1 বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার 28 জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন ইরানিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিবন্ধিত 80 জনের মধ্যে 6 জনকে প্রার্থিতা অনুমোদন করেছে দেশটির আলেম ও আইনবিদদের নিয়ে গঠিত একটি প্যানেল গার্ডিয়ান কাউন্সিল। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে এই কাউন্সিল গঠিত। এমনকি সরকার পরিচালনার দায়িত্বে থাকা প্রেসিডেন্টকেও শেষ পর্যন্ত সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহিতা করতে হয়। এবার নির্বাচনে চূড়ান্ত 6 প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে 5 জনই কট্টরপন্থী, একজন মধ্যপন্থী। ইরানের বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং খামেনির মিত্র গালিবাফ কট্টরপন্থী অধ্যুষিত পার্লামেন্টের বর্তমান স্পিকার। 62 বছর বয়সী গালিবাফ এর আগে 2 বার প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন এবং একবার ইব্রাহিম রাইসির পক্ষে অবস্থান নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। তেহরানের মেয়র হিসেবে রেকর্ড 12 বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি। 2009 সালে মেয়রের দায়িত্ব নিয়েই তেহরানের রক্তক্ষয়ী অস্থিরতা দমনে সাহায্য করেছিলেন তিনি। কবে নাগাদ ফুরিয়ে যাবে সৌদির তেলের ভান্ডার। ইসলামের পুণ্যভূমি সৌদি আরবের বালুকাময় মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ তেল সম্পদ। এই প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করেই ধনী দেশে পরিণত হয়েছে দেশটি। গত 8 দশক ধরে খনিগুলো থেকে তেল উত্তোলন করে যাচ্ছে রিয়াদ। কিন্তু সবকিছুরই তো শেষ রয়েছে, তেমনি একদিন শেষ হয়ে যাবে সৌদি আরবের এই তেলের ভান্ডার। কিন্তু ঠিক কত সময় পরে? সৌদি আরবের তেলের মজুদ কবে নাগাদ শেষ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর দিতে হলে তেলের মজুদ, উত্তোলনের হার, প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক পরিবর্তন সহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হবে। এক নজরে বিষয়গুলো দেখে নেওয়া যাক। সৌদি আরবের আবিষ্কৃত অপরিশোধিত তেল মজুদ আছে 267 বিলিয়ন ব্যারেল। বিশ্বের তেল মজুদের প্রায় 17% রয়েছে দেশটির দখলে। এর বড় একটি অংশ আসে বিশ্বের বৃহত্তম স্থল গাওয়ার থেকে। বর্তমানে প্রতিদিন গড়ে 10 থেকে 11 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে সৌদি আরব। তবে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে এই উৎপাদনের হার ওঠানামা করে। বিশেষজ্ঞরা বলছেন, সৌদি যদি এই হারে তেল উৎপাদন অব্যাহত রাখে তাহলে মজুদ শেষ হতে আরো 70 বছর লাগতে পারে। কিন্তু এটি একটি অনুমান মাত্র। বাস্তবে এই সময়সীমা আরো কম বা বেশি হতে পারে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ইউক্রেনের 30টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে তাদের বাহিনী 2 দেশের সীমান্ত এলাকায় সোমবার রাতে 30টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম বেলগোরোড অঞ্চলে 29টি এবং ভোরোনজে 1টি ড্রোন ধ্বংস করেছে। আরেকটি নতুন যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ববাসী। অবস্থা যা চলছে তাতে মনে হচ্ছে খুব শিগগিরই তাইওয়ানকে কেন্দ্র করে নতুন এক যুদ্ধ দেখবে বিশ্ববাসী। এমনিতেই ইউক্রেন ও গাজা যুদ্ধ নিয়ে বেশ নাকাল ভূরাজনীতি। এর মধ্যেই নতুন এক যুদ্ধের ধকল কতটা সইতে পারবে তার কোনো নির্দিষ্ট হিসেব নেই কারো কাছে। কিন্তু এত কিছুর পরও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমনকি রণপ্রস্তুতির অংশ
হিসেবে পুনর্গঠন করেছেন সেনাবাহিনী। তবে কি যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারবে চীন? এমন প্রশ্নই সবার মুখে মুখে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে চীনের সামরিক উত্তাপ বেশ ভালোভাবেই টের পাচ্ছে তাইওয়ান। গেল মাসে স্বশাসিত দ্বীপটিতে সরকার গঠনের পর সর্বোচ্চ যুদ্ধ সক্ষমতা দেখাতে শুরু করেছে চীনা সামরিক বাহিনী। এমনকি তাইওয়ান ঘিরে সামরিক মহড়াও চালিয়েছে বেইজিং। ওই মহড়ার পর চীনের একজন সামরিক মুখপাত্র বলেন, তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত ও সতর্ক রয়েছে। মে মাসে চীনের নতুন বিমানবাহী রণতরী সাংহাই থেকে সমুদ্রে পরীক্ষামূলক যাত্রা শুরু করছে। এতে যুক্তরাষ্ট্রের পর নৌবাহিনীতে সবচেয়ে বেশি বিমানবাহী রণতরীর দেশ হবে চীন। এর আগে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে গেল এপ্রিল মাসে চীনের সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল করেন তিনি। এক দশকের মধ্যে চীনের সেনাবাহিনীতে এত বড় পরিবর্তন করা হয়নি। জিনপিং জানান, আধুনিক যুদ্ধে জয়ী হতে নতুন কাঠামো চীনা সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকরা মনে করেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে বেইজিং এখন যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে চায়, তাই তারা সেনাবাহিনী পুনর্গঠন করেছে। 24 ঘন্টার ব্যবধানে 2 শীর্ষ সামরিক কর্মকর্তা সহ 10 ইসরায়েলি সেনা নিহত। হামাসের সঙ্গে যুদ্ধে অক্টোবরের পর একদিনের মধ্যে সবচেয়ে বড় আকারে ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল। 2 শীর্ষ সামরিক কর্মকর্তা সহ 10 সেনা নিহতের ঘোষণা দিয়েছে দেশটি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিরঙ্কুশ ভোটে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার একদিন পরও অব্যাহত ছিল উত্তর ও দক্ষিণ গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষ। উল্লেখ্য, সাধারণ অধিবেশনের প্রস্তাব বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকলেও এটি কূটনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ও একে বিশ্ব জনমতের প্রতিফলন হিসেবে ধরা হয়। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসকে নির্মূলের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে প্রাণ হারিয়েছেন অসংখ্য বেসামরিক ব্যক্তি, যাদের বেশিরভাগই নারী ও শিশু, যার ফলে বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড় এবং বিভিন্ন মহল থেকে আসছে যুদ্ধবিরতির আহ্বান। এমনকি দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও মঙ্গলবার মন্তব্য করেন, গাজায় নির্বিচারে বোমা ফেলে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে বসেছে। সত্যি কি কাতার থেকে ইরাকে সরছে হামাসের রাজনৈতিক অফিস? কাতার থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অফিস ইরাকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমে খবর বের হয়েছে। গত মাসে ইরাক সরকার এই সিদ্ধান্ত অনুমোদন করে। ইরাকের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য এই তথ্য জানিয়েছেন। ওয়াইনেটের খবরে বলা হয়েছে, হামাস এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, হামাস কাতার ছেড়ে ইরাকে যাওয়ার চেষ্টা করছে। এই প্রতিবেদন ভিত্তিহীন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে